ফ্রান্স ভার্সেস স্পেন, ম্যাচটা নিয়ে একটু খোলাখুলি আলোচনা করি। সেটা হচ্ছে ধরেন ম্যাচটা মোটামুটি একটা ক্লাসিকো একটা ফিল দিবে। ক্লাসিকো ফিল দিবে এই জন্যই বলতেছি, মানে প্লেয়ার বেশি আছে, বার্সেলোনার প্লেয়ার বেশি, স্পেনের দিকে আছে, ব্যাপারটা এই জন্য না। আপনি খেলার যে মানে অবস্থা বা খেলার যে ট্রানজিশনগুলো হয় এগুলো মোটামুটি আপনি একটু কম্পেয়ার করলে বুঝতে পারবেন যে আসলে কে কোন দলের একটা তত্ত্ব অনুসরণ করে। অ্যান্ড পজিশন বেস ফুটবল খেলতেছে স্পেন, আর ফ্রান্স খেলতেছে হচ্ছে দুর্দান্ত ট্রানজিশন বেসড বা হচ্ছে তারা অ্যাটাক বেসড ফুটবলটাই খেলতেছে। এক্ষেত্রে ধরেন আপনার যদি এখন প্লেয়ার টু প্লেয়ার মানে কম্পারিজনে আসেন, সেক্ষেত্রে অবশ্যই তো অ্যাটাক লাইনে ফ্রান্স তো আগানো, মানে পুরো গ্যালাক্টিকো, রিয়াল মাদ্রিদের গ্যালাক্টিকো যেরকম ওরাও এরকম একটা গ্যালাক্টিকো নিয়ে আসে। এখন ধরেন সবগুলা লাক্সারি, এক একটা যে আছে সবাই তো লাক্সারি। আর স্পেন টিমটা যেটা সেটা তারা মূলত হচ্ছে মিডফিল্ড নির্ভর ফুটবলটা খেলে। তাদের খেলার মূল অস্ত্রটাই হচ্ছে কি, তারা কি করে নিজেদের কাছে বলটা রাখে, পজিশন বেস যেহেতু নিজেদের কাছে বল রাখে হচ্ছে অপোনেন্টের দুর্বল করে তারপর তারা গোল দেয়। আর তার মধ্যে একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে একটু বলে নিই, সেটা হচ্ছে স্পেন এখন পর্যন্ত মাত্র একটা গোল খাইছে, যে গোলটা খাইছে তাও লাস্ট ম্যাচে গোল খাইছে, তো বাকি 5 ম্যাচে ক্লিন শিট। তো এই জন্য মনে হচ্ছে একটা ব্যাটেল হবে, যেটা হচ্ছে একটা ক্লাসিকো একটা ফিল দিবে। তো এরকম একটা ব্যাটেল হতে যেতেছে। অ্যান্ড এই ব্যাটেলের মধ্যে ধরেন আপনারা অবশ্যই ফ্রান্সের এই স্পেনের মিডটাকে অবশ্যই আগে রাখতে হবে। ইভেন স্পেনের যে কম্প্যাক্ট ডিফেন্স সেটাকেও আগে রাখতে হবে। এখানে হচ্ছে 3টা ত্রয়ী আছে, ধরেন কুবার্সি বল প্লেয়িং ডিফেন্ডার খুবই কম আছে, তার মধ্যে কুবার্সি একজন। কুবার্সি এই পাশে হচ্ছে লাপোর্তে, আর সামনে হচ্ছে রদ্রি, মানে তারা পুরো বারমুডা ট্রায়াঙ্গেলের মতো এরকম একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট করে। এখানে মাত্র 23টা শট গেছে, 19 মনে গেছে, 23টা না সরি 25 বা 26টা, আমার একজাক্টলি মনে নেই। তো আহামরি কিন্তু ফেস করতে হয় না 19 মনে, হ্যাঁ। তো তারা আগের থেকে জিনিসটা একদম সরাই দিতেছে, লাইনগুলো ক্লিয়ার করে দিতেছে। সো আর তাদের যে দুইজন ফুলব্যাকগুলো দারুণ ফুলব্যাক এক্ষেত্রে, হ্যাঁ। তো পেদ্রো পোরো সে গোল পাইতেছে, সে অ্যাসিস্ট আগাচ্ছে, দুই দিকে ভালো। আর কুকুরেলা তো কুকুরেলাই, মানে ডিফেন্সিভ অফেন্সিভ ভালোই করতেছে। তো আর এক্ষেত্রে হচ্ছে ধরেন এখন স্পেনের ইন্ডিভিজুয়াল পারফরমেন্স হিসাব করতে গেলে ফ্রান্সের যে ডেপটা আছে, মানে ফ্রান্সের যে ডিফেন্স লাইন সেটাও সলিডিটি ভালো, বাট তাদের ফুলব্যাকটা কিন্তু এক্সিকিউট করতেছে না। তাদের সিবিডিও ভালো, কিন্তু এক্সিকিউটটা ফুলব্যাক দুজন করতেছে না, ডিগনে এবং কুন্দে ভালোই সাফার করতেছে। এখন দেখা যাক কালকে কী করে। আর মিডও কিন্তু দেখেন এই জায়গায় চুয়ামিনি নামতেছে কিনা এটাও শিওর না। চুয়ামিনি না নামলে ওইখানে মানকুনে নামবে, সে ভালোই রেবিউট থেকে ভালো পারফরমেন্সটা, রেবিউট থেকে ভালো পারফরমেন্স দিচ্ছে। অ্যান্ড রেবিউট ধরেন যেদিন খেলবে সেদিন উড়াই দিবে, না খেললে অফ, টোটালি অফ অ্যান্ড অনের মধ্যে থাকে আর কি। তো এখনও ভালো ম্যাচ উপহার দিতে পারে নাই। অ্যান্ড দেন হচ্ছে যদি ধরেন মনে করেন এখন মিডফিল্ডও কম্পেয়ার করে ফেললাম, ডিফেন্সও কম্পেয়ার করে ফেললাম, তাহলে অ্যাটাকও তো হয়ে গেল। এখন আসলে খেলার ধরনটা কীরকম হবে? খেলার ধরনটা মনে করেন ধরেন স্পেন বল পজিশন নিজেদের কাছে রেখে খেলবে। অবশ্যই মানে আমার কাছে আমি চাইবো যে ফ্রান্স যদি জিততে চায় তারা একটু ডিপে গিয়ে খেলতে হবে। মানে আমরা ধৈরা মারো খাড়ায় মানে ছিঁড়া ফালাবো এরকম কোনো মেন্টালিটি নিয়ে নামারই দরকার নেই। কেন নামার দরকার নেই? কারণ যদি নামতে চায় তাহলে হচ্ছে ধরেন ফ্রান্স মানে হয়তো গোল দিবে কিন্তু আবার গোল খাবেও। সেক্ষেত্রে দেখবেন যে লামিন এক পাশে, আবার যদি নিকো যদি স্টার্ট করে তাহলে দেখবেন যে দুই পাশে দুই উইংয়ে ওই দেখবেন যে একদম তখন একটা দেখবেন যে যদি ফ্রান্স যদি গোল যদি প্রথম দিকে দিয়ে দেয় তাহলে দেখবেন যে একটা হাই স্কোরিং ম্যাচ হয়ে যাইতেছে, 100% একটা হাই স্কোরিং ম্যাচ হবে। বাট যদি ফ্রান্স যদি একটু ডিফেন্সিভলি যায় তাহলে ম্যাচটা 2-1 বা 1-0 তো হইতে পারে। তো এরকমই ম্যাচ হবে। বাট ফ্রান্স একটু নিজেদের একটু রয়ে শুয়ে খেলতে হবে স্পেনের সাথে, সো ওইরকম সুযোগ দেওয়া যাবে না। আর ম্যাচটা ধরেন যখন একটা পজিশনে যাবে, তখন পজিশন বলতে কি ধরেন 90 মিনিটে যদি খেলাটা না হয় তাহলে তো অবশ্যই লস টাইমে করাবে। সেক্ষেত্রে আমি অবশ্যই যদি হচ্ছে এক্ষেত্রে যদি উনাই সিমন যদি চেঞ্জ হয়, যদি রায়া যদি স্টার্ট করে তাহলে আমি অবশ্যই স্পেনটা আগে রাখবো। বাট আবার স্পেনের কিন্তু পেনাল্টি কিকারগুলো খুবই বাজে মানে এত বাজে, এগুলো মনে হয় না বাচ্চা পেনাল্টি কিক করে। সো এই জায়গায় অবশ্যই ফ্রান্স আগানো থাকবে এই জায়গায়। যদি হচ্ছে রায়া নামে তাহলে আমি অবশ্যই স্পেনটা আগে রাখবো, আর যদি না নামে তাহলে অবশ্যই ফ্রান্সটা আগে রাখবো। এটা হচ্ছে মানে আফটার 90 মিনিট যদি এক্সট্রা টাইমে যায় আর কি। এখন ফাইনালে ধরেন লামিন এবং হচ্ছে ধরেন এমবাপ্পের একটা তো অবশ্যই কম্পারিজন থাকবে, দুই খেলে। অ্যান্ড লামিনরে থামানোর জন্য অবশ্যই একজন, আমি চাই কালকে দিগনের জায়গায় লুকাস বা থিও একজন, যে কোনো একজন একটু মানে স্ট্রং একজন হচ্ছে দুই ভাইয়ের একজন নামুক, যদি লামিনের আগে যদি বিট করতে চায়। বাট আমি অবশ্যই মানে আমার যদি চিন্তা করেন আমি অবশ্যই স্পেনরে আমার মন থেকে চাই যে আমি স্পেন জিতুক, বা আমি তাদের অবশ্যই আগে রাখতেছি মানে ফাইনাল সামারি করতেছি আর কি। তো ফাইনাল সামারিতে আমি তাদেরকে অবশ্যই আগে রাখতেছি এই জন্যই যে স্পেন আপনার কাছে মনে হতে পারে যে মানে একটু উইক, বাট আমার কাছে মনে হয় মানে টোটালি স্পেন যদি স্পেনে খেলাটা খেলতে পারে তাহলে স্পেন অবশ্যই 100% আগানো থাকবে। বাট ফ্রান্সের খেলা খেলে কালকে ধরেন উড়িয়ে দিবে এইটা চিন্তা করতে
এটা আমি চিন্তা করতেছি না। আমি চিন্তা করতেছি ফ্রান্স কালকে ডমিনেট করতে পারবে না, এটা আমি অন্তত চিন্তা করছি। ডমিনেট করতে গেলে উল্টা মারা খাবে। তাদের স্টেট আগের 2টা ম্যাচ তারা হারছে, এবার হারলে হ্যাটট্রিক হারাবে, তো হারবে। তো এটা একটা রিভেঞ্জের একটা জিনিস, দেখা যাক। বাট আমি অবশ্যই আশা করতেছি, মানে আমি প্রেডিক্ট করতেছি যে স্পেন যদি স্পেনের খেলাটা খেলে তাহলে স্পেন ম্যাচ উইন হবে। বাট ফ্রান্সের খেলা খেলে ম্যাচ উইন হতে পারবে না। ফ্রান্স একটু রয়েস হয়ে খেলতে হবে, একটু ডিপে গিয়ে খেলতে হবে, খেলে তারপর খেলাটা যদি 2-1টা গোল সুযোগে অবশ্যই 100% যে উইং বা যেই তাদের যে মানে হচ্ছে যে কী বলে স্পিডি ফুটবল, ওইটা দিয়ে 2-1টা দেখেন দিয়ে দিবে। আর্জেন্টিনাকে দিয়েছে না 80 মিনিটের পরে, তো এরকমই একটা খেলা হইতে পারে। তো দেখা যাক কী হয়। আপনাদেরকে মতামত জানাতে পারেন, আপনাদের কাকে আগে রাখতেছেন বা কোন জায়গায় ল্যাকিংস সেটাও বলতে পারেন।